যখন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল, তখনই সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেটার সাথে ঘোষণাপত্রের বিষয়টা অ্যাটাচমেন্ট ছিল। তো সরকার যে তরিকায় ঘোষণা পত্রটা দিল, উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে, এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন, কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না। তো ঠিক না থাকার কারণে স্বভাবতই, আর এটা একটা জায়গা ছিল, আরেকটা ছিল আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন, এবং আমাদের দলীয় কোনো কর্মসূচি ছিল না এবং অন্যান্য দলেরও কোনো কর্মসূচি ছিল না। ফলত আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন, ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে, তাহলে বাকিরা কি? কেউ বাসায় শুয়েছিল, কেউ তার নিত্য যে কাজ করেছে, কেউ বাজার করতে গিয়েছে, কেউ হয়তো ফ্যামিলিকে টাইম দিয়েছে, কেউ অথবা অন্য জায়গায় গিয়েছে। তো আপনি কি তাহলে বলবেন যে বিএনপির যে স্থায়ী কমিটির ওই মেম্বার যারা রয়েছেন অথবা জামাতের যারা মজলিস শুরা সদস্য রয়েছেন, ওই প্রত্যেকটা ব্যক্তির খোঁজ খবর মানে ওই দিন কি ছিল? ওনারাও তো এখন দাবি করতেছে যে ওনারা তো গণ অভ্যুত্থানের ছিল এবং ওনাদের নেতৃত্ব নাকি না গণ না, জনাব অভ্যুত্থানে পাটোয়ারি, হয়েছে। জনাব পাটোয়ারি, আমি কিন্তু আমি আমরা অনেক সেখানে মনোযোগ দিয়ে শুনে আমরা আমি আমরা এইটাকে হ্যাঁ বড়জোর বলতে পারি আমরা যে আপনি শাক দিয়ে মাছ ঢাকার ক্ষেত্রে আপনি খুবই দক্ষ। এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন আমারে বলেন, আমার একটা সাংবাদিক হিসেবে আমার একটা প্রত্যাশা থাকলো যে এটা আপনি আমাকে আগে বলবেন যে 5 তারিখ আসলে আপনারা কেন গেছিলেন। এখন সেটা এখন আপনি বলতে না পারেন সেটা তো অসুবিধা নাই, কিন্তু আচ্ছা আমরা খালিদ ভাই, আমরা এটাতে আপনার কি চিন্তা হয়? আপনার আমার আপনার মনে আপনার হয় যে মানে আপনারা যে আমি যে আপনার ক্ষমতার কেন দ্বন্দ্ব গিয়েছিলাম? আমি আমি আমার হাইপোথিসিসটা বলি। আমি যে ক্ষমতার দ্বন্দ্ব হুম। নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম, আমার কাছে এটা একদম 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 যদি আপনি আমার মত জানতে চান, আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব। আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনারা মনে করেছেন যে সেখানে অন্য জাহি সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে, আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই। সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে, এবং আপনারা জানেন বাংলাদেশে আপনারা পরিচিত, আপনারা যেইখান দিয়ে যাবেন, বিমানবন্দর দিয়ে যেইখান দিয়ে যাবেন, আপনারা 100টা মাস্ক পরলেও লোকে আপনাদেরকে চিনবে, চীনে লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন। এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুই না ওটা হয়তো লিখবো, কিন্তু আপনারা এবং আপনারা প্রকাশ্যে এটা গিয়ে আপনারা একটা বার্তা দিতে চাইছেন, আমরা সবাই এই বার্তাটা পাইছি। ডক্টর সালাম, আমি মানে আমি না দুঃখিত, না না আমার খালিদ ভাই, আওয়াজ আমি মানে শেষ না, শেষ আপনি শেষ আপনি শেষ বললেন করে আবার দিচ্ছি। বললেন আবার আমার হ্যাঁ, না গলার জাস্ট আওয়াজটা একটু এই বাইরে এই যাওয়াতে ডক্টর সালামের কানে মানে লাগতেছে কথা, আমি বুঝতে চাচ্ছি। না, আমি এখানে জাস্ট একটু অ্যাড করে জি দিচ্ছি। জি, এটা কোনো ক্ষমতার দ্বন্দ্ব, আপনার যে পারসেপশনটা রয়েছে এটা ভুল। এই পারসেপশনের জায়গায় আপনি সরে আসতে পারেন, এটা হ্যাঁ, ক্ষমতার দ্বন্দ্ব না আমাদের ওকে, মধ্যে এই থ্যাংক ইউ। জায়গাটায়, অর্থাৎ আমাদের ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লিডারশিপের নাই। জায়গাটাতে আমরা যারা আছি ক্ষমতার দ্বন্দ্ব নাই আমাদের, আমরা এই জায়গাটায় মানে সবাই থ্যাংক ছাড় ইউ, দিয়ে মানে চলাফেরা খুবই করি খুবই আমরা। খুবই ভালো লাগলো শুই না। আচ্ছা, আমি একটু ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে আসি, আমি আবার আসবো। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ, অনেক প্রশ্ন, কিন্তু ডক্টর ফাহাম আব্দুল সালাম, আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম, জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেই একমতের কারণ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা খুব মানে রাজনৈতিক একটা একটা রেটরিকের অংশ, সেটা মনে হয় মোটামুটিভাবে এখন প্রতিষ্ঠিত। সুতরাং যেই জায়গায় সেটা আটকে থাকতেছে সেটা হচ্ছে যে 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 বিষয়ে ঐক্যমত্য হবে সেই বা ঐক্যমত্য হয়েছে অলরেডি, তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে? এটা কি এখন হবে, নাকি বিএনপি যেরকম বলতেছে যে সেটা মানে পরবর্তী এখন তো সরকার? হওয়ার কোনো উপায় নেই। এইটা নিয়েই কিন্তু আসলে লাগতেছে। আপনার কাছে কি মনে হয় যে এটা নিয়ে যদি একটা, যেটাকে বলে আমরা একটা অচল অবস্থা সৃষ্টি হয়, সেটার রাজনৈতিক না মানে এখন তো পার্লামেন্ট নাই। এখন পার্লামেন্ট ছাড়া তো আপনি এগুলোকে কেমন করে আপনি মানে পার্লামেন্ট ছাড়া আপনি কিভাবে সংবিধানকে চেঞ্জ করবেন? মানে ইট ইজ আ রিডিকুলাস আইডিয়া, ইটস আ ভেরি ব্যাড প্রেসিডেন্স। না, কিন্তু পার্লামেন্ট ছাড়া তো সংবিধান চেঞ্জ হয় জনপ্রিয়ভাবে, যে যে কয়বার বাংলাদেশে জরুরি আইন হয়েছে, মার্শাল ল হয়েছে, বা একজন লোকের এগুলো জন্য ভালো আসলে জিনিস না, সংবিধান চেঞ্জ হয়েছে। এগুলো খুবই খারাপ জিনিস। ইফ ইউ কিন্তু থিংক উপায়টা কি? কেয়ারফুলি, কিন্তু উপায়টা কি যদি কেউ উপায়টা ইজ ভেরি সিম্পল। উপায়টা ইজ ভেরি সিম্পল বলেন তো যে উপায়টা কি? আপনাকে তিনটা পলিটিক্যাল পার্টি, লেটস সে বিএনপি 855টার মধ্যে 750টার মধ্যে রাজি হয়েছে, রাইট? এন্ড দে উড সে, প্রমিস করবে যে আমরা এই 750টা ইমপ্লিমেন্ট করব। যেই কটাতে সবাই রাজি হয়েছে সেই কটাতে সবাই মিলে ঠিক করবে যে আমরা, আমাদের প্রথম কাজ হবে কি যে আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করব, পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই 750টা যে ইনক্লুশন সেগুলোকে আমরা একসেপ্ট করব। বাকি যে পয়েন্ট গুলো আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই,
সেই ক্ষেত্রে আপনি ধরে নিবেন যে 3 পলিটিক্যাল পার্টি 3 জনই বলবে যে সাপোজ আপনার 100টার মধ্যে সমস্যা আছে, রাইট, অথবা 50টার মধ্যে সমস্যা আছে, তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অফ দিস উই উইল ইমপ্লিমেন্ট দ্যাট, এবং আমরা এটাকে এমন ভাবে রিড করব যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যান্ডেট আছে ওই জিনিসগুলো তার মতো করে করা, যেই 50টার মতন বাদ আছে। কিন্তু যেই 750টা গভর্নমেন্টকে, 3টা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিস করতে হবে যে আমরা এই 750টা এই এতগুলো যে সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না। ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? আমরা অ্যাজ এ পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম। আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে, সেই প্রমিসটা আমাদের রাখতে হবে, এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে। এই কারণে আপনি যে সরকার দেখেন, জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে, এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যেই কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি, সেই 750টা ইউ প্রমিস, কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে। পার্লামেন্টে আপনি কি মানে যদি না যান আপনি কিভাবে এটা করবেন? না, আপনি ডক্টর সালাম, আমি এখানে দুইটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলে আপনার কাছে একটু নিদান চাই। একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপিকে আগে দেখছি, আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে 2001 সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সব কিছু নিয়ে রেডি ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সেই সময়কার আইন উপদেষ্টা, কিন্তু তাকে জানানো হয়েছিল যে এটা বিএনপি গভর্নমেন্টে গিয়ে এটা করবে, পার্লামেন্টটা করবে, 5 বছর এটা করে নাই, ফ্যাক্ট রিমেন্স। এখন আমি যদি 90-এর গণ আন্দোলনের তুলনা দেই, যেই তুলনা আপনি অনেকবার দিচ্ছেন, আপনারা আমি শুনি, সেইটার ক্ষেত্রেও সেটা আসলে করতে পারে না। এখন বিএনপি ক্ষমতায় গিয়ে যেগুলির ব্যাপারে একমত হয়েছে সেগুলি যে করবে, সেইটা আমরা মানে এত বড় নদীতে আমরা নৌকাটা বাঁধবো কেমনে? মানে আমরা তো আর এটা বিশ্বাস করতে পারি না। মানে আচ্ছা, what is your other option? আর দ্বিতীয়টা আদার অপশনটা বরং আমি নিদানটা আপনার কাছে। আর দ্বিতীয়টা হইলো যে বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি, এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে, তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্যই এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না, এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবেও খারাপ। এখন আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই, তাইলে এটা একটু মানে কেমন শোনায়। না, আপনার তো লিগ্যাল টুলটা নাই, মানে আপনি তো আমরা তো ওই যে যেটা ভূতাপেক্ষ বা রেট্রোস্পেক্টিভ বলি না, ওরকম ভাবে তো আমরা করতে পারি। আমরা তো করছি আসলে 17টা সংশোধনী আমাদের সংবিধানের, খারাপ উদাহরণ কিন্তু আছে তো। ইটস এ ভেরি ব্যাড থিং। দেখেন, আমি আপনাকে একটা কথা, আমি একটা জেনুইন ওপিনিয়ন বলি আমার, যে বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগের মতন যদি একটা বিরোধী দল থাকে, এবং যদি এনসিপি, বিএনপি কিংবা জামায়াত ইসলামী ওই ধরনের বিরোধী দল হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে আগাবে না। একটা ডেমোক্রেসি হচ্ছে কি অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার। ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেন্টলম্যানস এগ্রিমেন্ট। আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন, আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না, নাথিং। কারণ কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন, কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন, এটা কিন্তু এসেনশিয়ালি একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন। এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে, মানে আপনি তো প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট, আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না, এটা গ্যারান্টিড। এবং আমি মনে করি যে 2001 সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না, রিয়ালিটি হ্যাজ চেঞ্জড। ঠিক সেভাবে 2001 সালের জামায়াত ইসলামী এখনকার জামায়াত ইসলামী না। এবং আমি মনে করি না যে যেই প্রমিস গুলো, মানে যেই ব্যাপারগুলো ঐক্যমত হয়েছে অলরেডি, সেগুলো ইমপ্লিমেন্ট না করার কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু ডক্টর সালাম, আপনার কাছে মনে হয় না যে এই যে লিগ্যাল যে কোনো টুল নাই, বা লিগ্যাল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে, এইটা কেন? মানে লিগ্যাল টুল যদি না থাকে, আমরা যদি এটা জোর করে করি, এটা যদি খারাপ একটা প্রেসিডেন্স হয়, এটা তো এনসিপিরও বোঝার কথা, এটা তো জামাত ইসলামীরও বোঝার কথা। এনসিপি বা জামাত ইসলামী লিগ্যাল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে, বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য, সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন? ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা, ইট ইজ অ্যাবাউট হচ্ছে আপনি যদি দেখেন